আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে বাজেট রেঞ্জে তাদের নতুন আরেকটি ফোন স্যামসাং গ্যালাক্সি A13। ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকা এই মোবাইলটি দিয়ে আমরা গেমিং এর পাশাপাশি বেশ ভালো লেভেলের ফটোগ্রাফি করেছি এবং আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির ভালো দিক এবং খারাপ দিক সহ সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, 10 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, সিম ট্রে ইজেক্টর, এবং স্যামসাং গ্যালাক্সি A13 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বাজেট রেঞ্জের ফোন হিসাবে ফোনটির আউটলুকের কালারটা অনেক সুন্দর বা একটু ইউনিকও বলতে পারেন, কিন্তু মোবাইলটির বডি ফ্রেম এবং রিয়ার প্যানেলটি অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক দ্বারা তৈরি, খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে যদি কেয়ারফুল ভাবে আপনি ইউজ না করেন। তবে মোবাইলটির ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টটি হলো ব্লু কালারের। এই মোবাইলের আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলের উপর অংশ রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলের নিচের অংশ রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব একটা স্মুথ ভাবে কাজ করে না। আপনার হাত যদি একদম 100% নিট অ্যান্ড ক্লিন থাকে তখন মোটামুটি ফার্স্ট আনলক করছিল, বাট নর্মালি আপনি যখন রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করবেন তখন ফিঙ্গারপ্রিন্ট দেখবেন বেশিরভাগ সময় ডিটেক্ট করতে পারবে না। সো আমার রিকমেন্ডেশন থাকলো আপনারা এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করেন না, তার পরিবর্তে পিন বা পাসওয়ার্ড ইউজ করেন, তাহলে কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন, আনলক করতে পারবেন। দেন যে কথাটা না বললেন, মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা অবশ্য বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করছিল। সেই সাথে এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির বটম ফেসে থাকা মেইন স্পিকারের পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমরা বেশ ডিসেন্টই পেয়েছি। সেই সাথে সাউন্ডের ক্রিসপিনেস বলেন, সাউন্ডের বেস বলেন, আমার কাছে প্রাইস বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসাবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছে One UI 4.1। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের আইপিএস প্যানেলের PLS LCD ডিসপ্লে রেজলিউশন হলো 2408/1080 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 400 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে আমরা ওভারঅল বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। তবে বেশি আলো থাকলে, অর্থাৎ সূর্যের বেশি নিচে যদি আমরা ফোনটা ইউজ করে থাকি তখন কিছুটা সমস্যা হচ্ছিল। তবে ওভারঅল মেজরিটি টাইমই আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই আউটডোরে ফোনটি ইউজ করতে পেরেছি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের ভেজেল এরিয়াগুলো আমার কাছে ঠিকঠাক মনে হলো। চিন এরিয়াটা প্রাইস বিবেচনায় এভারেজ মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল এই মোবাইলের মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। মোটামুটি আমরা অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করেও সলভ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভেইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল এক্সিনোসের 850 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 8 ন্যানোমিটার। সে সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G52। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ, আর একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং দুটো ভেরিয়েন্টের প্রাইসের কথা বলতে গেলে 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 16,999 টাকা অর্থাৎ 17,000 টাকা, আর 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 19,999 টাকা অর্থাৎ 20,000 টাকা। স্টোরেজ স্পিড চেক করতে যাই মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 255 MB/s, রাইট স্পিড পেয়েছি 118 MB/s, আন্তর্জাতিক স্কোর পেয়েছি 1,34,402, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 156, মাল্টি করে 576। মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আমরা হাইস্ট আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে শ্যাডো অফ করে খেলতে পারছি। ফ্রি ফায়ার গেমসটা খেলতে যে আমরা খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি, কিছুটা ল্যাগিং এবং হালকা পাতলা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট সেটা খুব একটা প্রবলেম হয় না। লং টাইম গেম প্লে করলে হালকা পাতলা ফোনটা হিট হয়। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি আমরা মিডিয়াম গ্রাফিক্সে
হাই ফ্রেম রেটে বেশ স্মুথভাবে খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। আমার কাছে কল অফ ডিউটি গেমসটি মোবাইলে খেলে বেশ ভালোই লেগেছে। মোবাইলটিতে পাবজি গেমসটি খেলার সময় হাইস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট করলেও আমরা মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি স্মুথ গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। পাবজি গেমসটি খেলতে যে আসলে আমরা খুব বেশি পরিমাণে ল্যাগিংসের দেখা পেয়েছি, এবং সত্যি কথা বলতে এই ফোনে আপনারা পাবজি গেমস খেলে খুব একটা মজাও পাবেন না, এবং লং টাইম গেমসটা প্লে করার সময় অনেক ল্যাগিংস এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। সেই সাথে A09 গেমসটিও খেলার সময় আমরা কিছুক্ষণ খেলার পরে আমরা গেমসটা থেকে কন্টিনিউয়াসলি ল্যাগিং এর দেখা পেয়েছি, এবং লং টাইম গেম প্লে করেও ল্যাগিং এবং ফ্রেম ড্রপ দুটোই কন্টিনিউয়াসলি আমরা পেয়েছি। ওভারঅল এই মোবাইলটিতে A09 এবং পাবজি দুটো কোনো গেমসই খুব একটা ভালো লাগেনি খেলে। এই মোবাইলের হিটিং এর কথা বলতে গেলে এক্সট্রিম লেভেলের হিটিং হয় না। সামটাইমস আপনার পাবজি বা ফ্রি ফায়ার টাইপ গেমসগুলো যখন আপনারা লং টাইম প্লে করবেন তখন এই ফোনটা হিট হয়। আরেকটা বিষয় হলো ফোনটা দিয়ে যখন আপনারা স্পেশালি মোবাইল ডাটা দিয়ে ভিডিও দেখবেন তখন এই ফোনটা অনেক দ্রুত হিট হয়ে যায়, বাট কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটির রেয়ার প্যানেলে রয়েছে হলো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরাদের ছবি তোলার সময় ফোকাসিং বেশ সুন্দরভাবে করা যাচ্ছিল, কালার টোন এবং কালার ডিটেলস বেশ ভালোই ধরে রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখতে পারছিল, ইভেন জুম করে তোলা ছবিগুলোরও কালার ডিটেলস বেশ ভালোভাবেই প্রডিউস করতেছিল। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরাদের ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং করা যাচ্ছিল খুব সহজেই। এজ ডিটেকশন অত অ্যাকুরেট না হলেও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই ছিল। অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে আমার কাছে এই দুটো ক্যামেরার ছবির পারফরমেন্স ভালোই লেগেছে। মোবাইলে দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে ভিডিও শুট করার সময় শেকি ফিলটা আমরা কিছুটা কম পেয়েছি। এই প্রাইস বিবেচনা অন্যান্য যেসব ফোনে আমরা ভিডিও শুট করে দেখেছি সেসব ফোনের থেকে এই ফোনের ভিডিও পারফরমেন্স হালকা শেকি ফিল থাকলেও ভালোই লেগেছে। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ছবিগুলো তুলতে একটু সময় নেয়, তবে ছবি তোলার পর কালার টোন বেশ ভালোই আসে, কালার ডিটেলস আমার কাছে ভালোই লেগেছে। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই ছিল, ওভারঅল আউটডোর কন্ডিশনও বেশ ভাইব্রেন্ট ছবি তুলছিল। অ্যাজ এ 2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হিসাবে মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোবাইলটিতে নেই ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না। স্যামসাং গ্যালাক্সি A13 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার, কিন্তু মোবাইলটি হাইস্ট 15 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। মোবাইলটি আমরা 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করার সময় অ্যারাউন্ড প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে ফুল চার্জ হতে, তবে একবার চার্জ করার পর ওভারঅল বেসিক ইউজ করে মানে গেমস টেমস না খেলে আমরা প্রায় 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটার আউটলুক অর্থাৎ রেয়ার প্যানেলের যেই ফ্রেমটা রয়েছে প্লাস্টিকের, এটা অত্যন্ত নিম্নমানের, খুব ইজিলি এতে স্ক্র্যাচ পড়ে যাবে এবং আপনার একদম মনে করেন যে 100% কেয়ারফুলভাবে এই ফোনটা ইউজ করতে হবে এবং সাথে অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনি এটা হয়তো পারে 1 সপ্তাহের মধ্যে অনেক স্ক্র্যাচ পড়ে যাবে এবং ফোনটা দেখতে অনেক বাজে লাগবে। দেন এই মোবাইলটার সেকেন্ড ল্যাকিংস হলো 17 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের এই ফোনটিতে স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে eMMC 5.1, অ্যাটলিস্ট UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ এই ফোনটাতে ইউজ করা উচিত ছিল, তাহলে এই ফোনটা থেকে আমরা আরেকটু স্মুথ পারফরমেন্স পেতাম, আরেকটু হেভি ইউজ করতে পারতাম। দেন গেমিংয়ের কথা বলতে গেলে এই ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলতে পেরেছি এবং কল অফ ডিউটি গেমসটা মোটামুটি চলে আর কি, কিন্তু পাবজি গেমসটা খেলার সময় মানে ল্যাগিংয়ের উপর ল্যাগিং ফ্রেম ড্রপ, মানে আপনি খেলতেই পারবেন না। এবং সবথেকে বড় কথা পাবজি অনেক হাই গ্রাফিক্স এটাতে সাপোর্ট করে, বাট অনেক আমরা লো গ্রাফিক্সে খেলে দেখেছি, বাট স্টিল বেশিক্ষণ খেলা যায় না, হয়তো আধা ঘন্টা 40 মিনিট পরে ল্যাগ অনেক বেড়ে যায়, আবার কিছু সময় ফোন শুরু থেকে ল্যাগ করে। তো আমরা ফোন রিস্টার্ট দিয়ে কয়েকবার খেলেছি, বাট ওইটা খেলার মতো না। ইভেন A09 মতো গেমসটাও এই ফোনটাতে খেলতে যে আমরা অনেক ল্যাগিংয়ে দেখা পেয়েছি। সো যে কথাটা বললেই মানে না বললেই নয়, সেটা হলো এই ফোনটা মোটেও একটা গেমিং ফোন না। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনের যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করে না, প্রায় ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে পারছিল না। আপনার যদি হাত একদম 100% ক্লিন থাকে তখন হতে পারে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে, কিন্তু আপনি যখন বাইরে থাকবেন খুব ইম্পর্টেন্টলি
দেখা গেল যে কোনো কল আসলো পকেট থেকে বের করে ফোনটা আনলক করতে যাবেন, দেখবেন আনলক হবে না, কারণ বাইরে গেলে আপনার হাতে একটু হলো তো ধুলাবালু লাগবে, তখন আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ করবে না। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না ইউজ করে আপনার এই ফোনের সাথে পিন অথবা পাসওয়ার্ড ইউজ করতে হবে। দ্যাট মিনস এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকা আর না থাকাই সমান। দেন এই মোবাইলটা ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় 20 থেকে 30টা ছবি তোলার পর ক্যামেরা যে স্ন্যাপ বাটনটা রয়েছে, যেটা ক্লিক করে আপনি ছবি তুলেন, এই বাটনটা অনেক সময় কাজ করে না। দেখা যায় যে আপনি একটা ছবি তোলার জন্য পোজ নিয়েছেন, সেটা হতে পারে সেলফি, সেটা হতে রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা ছবি, বাট দেখা গেল যে বারবার ক্লিক করতে করতে আপনার পোজই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ফোনটা যদি হালকা একটু হিট হয় তখন ক্যামেরার যেই স্ন্যাপ বাটনটা রয়েছে ঠিকঠাক মতো কাজ করে না। দেন সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো এই ফোনটার প্রাইস। 4GB র্যাম 64GB স্টোরেজ, এই ধরনের কনফিগারেশন দিয়ে 17,000 টাকা অবশ্যই অনেক ওভার প্রাইসড। আর 20,000 টাকায় 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট তো অবশ্যই অনেক ওভার প্রাইসড। আমি মনে করি 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস হওয়া উচিত ছিল 13 থেকে 14,000 টাকা, আর 6GB 128GBটা হওয়া ছিল 16 থেকে 17,000 টাকা। তবে অবশ্যই ফোনটাতে UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ থাকা উচিত ছিল, যেটা অনেক বড় মানের একটা ল্যাকিংস আমি মনে করি এই ফোনের জন্য। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে। IPS এর PLS LCD ডিসপ্লে হলো মোবাইলটার ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো, যেহেতু স্যামসাং এর ফোন আমরা জানি এদের ডিসপ্লে অনেক ভালো হয়ে থাকে, এবং সত্যি কথা বলতে আমরা মিডিয়া কনজিউম করে অনেক ভালো ফিল পেয়েছি। আর ফুল HD+ রেজুলেশন হওয়ার কারণে মোটামুটি ভাইব্রেন্টও লাগছিল মিডিয়া কনজিউম করে। তার পাশাপাশি মোবাইলটাতে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, ডিসপ্লেতে। দ্যাটস আপনি একটু কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন, বাট ব্যাক প্যানেলের জন্য একটা কিন্তু কভার ইউজ করবেন। দেন যে বিষয়টা না বললেন না সেটা হলো এই ফোনে চার্জিং ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি, তবে বেসিক ইউজ করে গেমিং টেমিং করে বা সিম কার্ডে ইন্টারনেট দিয়ে যদি আপনি ভিডিও দেখেন সেক্ষেত্রে একটু চার্জটা দ্রুত যাচ্ছিলো, সেটা অবশ্য সব ফোনেই যায়, বাট হালকা পাতলা বেসিক ইউজ করে 8 ন্যানোমিটার বেস্ট প্রসেসর হওয়ার কারণে আমরা বেশ ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। দেন এই মোবাইলটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মেইন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। কালার টোন বলেন, কালার ডিটেলস বলেন বেশ স্মুথভাবে ধরে রাখতে পারছিল। ইভেন শুধু তাই না, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অনেক সুন্দর ছিল, এবং আউটডোরে বলেন ইনডোরে বলেন আমরা বেশ ভালো ছবি পারফরমেন্স পেয়েছি। অপরদিকে মোবাইলে থাকে ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে আমরা দেখা গিয়েছে যে ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে ধরতে পারছিল, সেই সাথে কালার ডিটেলসও ধরে রাখতে পারছিল। বেশ ভালো লেগেছে মোবাইলটি ডেপথ সেন্সর ক্যামেরা, ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং সেই সাথে এই মোবাইলটি সেলফি ক্যামেরাতে ছবি তুলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর একটা কালার টোন পাচ্ছিলাম, সেই সাথে ভাইব্রেন্ট ছবি উঠছিল। আমাদের কাছে ওভারঅল সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ডাইনামিক রেঞ্জও আমরা ভালো পেয়েছি, কালার ডিটেলসও যথেষ্ট নাইস ছিল। হালকা পাতলা একটু স্যাচুরেটেড বেশি করে ফেলতেছিল সামটাইমস আউটডোরে ছবি তোলার সময়, বাট ওভারঅল খুবই ভালো লেগেছে এই মোবাইলটির সেলফি ক্যামেরা পারফরমেন্স। দেন কথা বলবো এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি রয়েছে One UI 4.1, মানে একদম স্মুথ UI পারফরমেন্স পেয়েছি। কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা আমরা মোবাইলটির ইউআই থেকে পাইনি। ইভেন আমরা হেভি মাল্টিটাস্কিং বলেন, হেভি ইউজ করেছি এই ফোনটিতে, বাট ইউআই থেকে কোনো ইস্যুস পাইনি, এবং ইউআই থেকে আপনারা আসলে কোনো ইস্যুস পাবেন না। দেন এখন আমি কথা বলবো সব কথা শেষ কথা, ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ এই ফোনটা কাদের জন্য কেনা একদম পারফেক্ট হবে। এই ফোনটা আসলে যারা মেইনলি ফটোগ্রাফি কেন্দ্রিক ফোন কিনতে চান, ছবি টবি তুলবেন এবং তার পাশাপাশি হালকা পাতলা বেসিক ইউজ করবেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট ফোন। কিন্তু যারা আপনারা অনেক রাফ ইউজ করবেন এবং গেমিং করার উদ্দেশ্য রয়েছে, তারা এই ফোনটা ভুলেও নেবেন না, তাহলে কিছুদিনের মধ্যে হয়তো আপনার এই ফোনটা বিক্রি করে দিতে হবে। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A13 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে, কোন জিনিসটি ভালো লেগেছে, কোন জিনিসটি ভালো লাগেনি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।